কি দক্ষিণেশ্বরের মন্দির নাকি? জগদম্বা দেবীর মূর্তি রয়েছে, গাজনের শিবকে স্নান করিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। মন্দির থেকে রাত্রিবেলা বেরিয়ে যাচ্ছে গভীর রাত্রে, অপূর্ব সুন্দর একজন মহিলা, গায়ে গয়না ভর্তি। এই যে বিভিন্ন সকলে পুজোর এই সামগ্রী নিয়ে বসে আছে। গঙ্গার ঘাটে কিন্তু বিশাল ভিড়, কি বলিস। হ্যালো বন্ধুরা, আজকে আমি আর শ্রেয়া টিম ভেঙ্গা ব্লগার্স চলে এসেছি আমাদের পাশের শহর ব্যারাকপুরে। এখানেই রয়েছে বাংলার সুপ্রাচীন অন্নপূর্ণা মন্দির, আর সেই অন্নপূর্ণা মন্দিরের সমস্ত ইতিহাস, পুজো অর্চনা এবং ভোগ সমস্তটা শেয়ার করব। তো পাশে শহর হলেও এখানে আসা হয়নি, অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে এখানে আসবো, তো আজকে সেই ইচ্ছেটা পূরণ হচ্ছে। তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। তো বেসিক্যালি এই মুহূর্তে আমরা দুজন পৌঁছে গেছি হচ্ছে এই শিব শক্তি অন্নপূর্ণা মন্দিরে, এবং তোমাদের সাথে এই মন্দিরের ইতিহাসটা শেয়ার করব। তার আগে অন্নপূর্ণা মন্দির থেকে আমি সৌভিক অ্যান্ড উই আর কিন্তু শ্রেয়া তাকিয়ে অবাক হয়ে গেছে। অ্যাকচুয়ালি শ্রেয়া দেখে অবাক হয়ে গেছে, ও বলছে এটা কি দক্ষিণেশ্বরের মন্দির নাকি? একদম পুরোপুরি, কিন্তু তোমরা যদি পুরো চত্বরটা দেখো, এই চত্বরটা পুরো, তাহলে পুরোপুরি তোমাদের কিন্তু একদম দক্ষিণেশ্বরের মন্দিরই মনে হবে আর কি, একদম যাকে বলে। যেরকম দক্ষিণেশ্বরের নাথ মন্দির, তার সামনে মায়ের মন্দির, এই চারিপাশে এরকম একটা ঘেরা উঠোন বাড়ি, উঠোন দালান টাইপের রয়েছে, আর ওইদিকে রয়েছে প্রচুর শিব মন্দির গঙ্গার ধার তীরবর্তী। তো আমরা এবার আস্তে আস্তে যাবো। আজকে প্রচুর মানুষের ভিড় আছে অ্যাকচুয়ালি। তো যেহেতু আমরা অন্নপূর্ণা পুজো 3-4 দিন আগেই চলে এসেছি, সেই কারণে হয়তো তোমরা ভাবছো যে আজকেও কেন ভিড়, আজকে তো নীল ষষ্ঠী রয়েছেই, সেই কারণে একটু ভিড় আছে। তো তোমাদেরকে পুরো মন্দিরটা এবার ঘুরে দেখাবো, আর পুজোর সমস্ত তথ্য তোমাদের সাথে শেয়ার করবো। তো এখানে কিন্তু অলরেডি অন্নপূর্ণা পুজোর দিন যে ভিড় হবে সেটাকে সামাল দেওয়ার জন্য এই সমস্ত কিছু চলছে আর কি। এই ব্যারিকেড চত্বরে দেওয়া রয়েছে। এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে এই মন্দিরের প্রতিষ্ঠাতা মানে রানী রাসমণির ছোট কন্যা জগদম্বা, রাইট, জগদম্বা দেবীর মূর্তি রয়েছে। এই যে ইয়াংগেস্ট ডটার অফ লোকমাতা রানী রাসমণি, এটা কিন্তু ওনার হাজব্যান্ড মথুরা মোহন এই মন্দিরটা কমপ্লিট করেন। তো আমরা এই সবে মন্দিরে প্রবেশ করলাম। প্রচণ্ড রোদ্দুর রয়েছে, এখন ঘড়ির কাটে অলমোস্ট 11:30 বাজে। আচ্ছা, ঢাকের আওয়াজ বাজছে এই মাত্র। এই যে গাজনের শিব স্নান করিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এই যে এইখানে গঙ্গার ঘাট রয়েছে, সেই গঙ্গার ঘাট থেকে গাজনের শিবকে স্নান করিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এই মুহূর্তে। শিব ঠাকুরকে দেখানোর জন্য ক্যামেরাটা ঘোরাতে হয়েছিল। তো বলি যে এইবার আমরা মূল মন্দিরে প্রবেশ করবো আর তোমাদেরকে মা অন্নপূর্ণার দর্শন করাবো। তো এবার তো মন্দিরে ঢুকবো। মন্দিরে ঢোকার আগে এখানে সিঁড়ি রয়েছে। দক্ষিণেশ্বরের সাথে এই মন্দিরের কি কি মিল রয়েছে, তাই না? প্রথমেই তো রঙের মিল রয়েছে, লাল হলুদ আমার পছন্দের রং, সবসময় আমি বলি। তার সাথে যেটা দক্ষিণেশ্বরে 12টা শিবের মন্দির রয়েছে, এখানে 6টা মন্দির আছে। এই যে 1, 2, 3 আর ওই দিকেও 3টে। আর ঠিক দক্ষিণেশ্বরের মতোই এখান দিয়ে গেলেই কিন্তু গঙ্গার ঘাট, আমরা গঙ্গার ঘাটেও যাব। তাছাড়া সিমিলারিটিসগুলো দেখাই, সেটা হচ্ছে এই যে মায়ের যে পুরো মন্দিরটা, এই পুরো মন্দিরটা কিন্তু দক্ষিণেশ্বরের মতোই নবরত্ন অর্থাৎ 9টা চূড়ো। এই যে 4টে চূড়ো, এইখানে ওপরে 4টে আর মাথার ওপরে
মায়ের মন্দিরের যে গর্ভগৃহ মানে যেদিকে মায়ের মুখ সেটা কিন্তু দক্ষিণমুখী। এই নাথ মন্দিরের উল্টো দিকেই কিন্তু দিয়ে ঢুকলেই তোমরা মায়ের একদম সামনে এসে দাঁড়াবে, এবং ওখানেও দক্ষিণেশ্বরের কালীমা যেরকম দক্ষিণমুখী, এখানেও কিন্তু মা অন্নপূর্ণা দক্ষিণমুখী। তো এই মুহূর্তে মানে শিব মানে আজকে যেহেতু নীল ষষ্ঠী তাই শিব মন্দিরটাকে বাদ দেওয়া যাচ্ছে না, এখানে একটা আলাদাই ইলেকট্রিফাইং পরিবেশ আছে, মানে সবাই উলুধ্বনি দিচ্ছে, শাঁখ বাজাচ্ছে, উলুধ্বনি দিচ্ছে। নীল ষষ্ঠী সচরাচর হয়ে থাকে হচ্ছে সন্তানের শুভ কামনা করতে, মানে সবাই শিবের মাথায় আজকের দিনে জল ঢালছে এবং পুরো মন্দিরটাকে পরিক্রমা করছে, যেটা হচ্ছে মেইনলি অ্যাকচুয়ালি ওই যেটা হয় আর কি, যে সন্তানের শুভ কামনা করতে নীল ষষ্ঠী করা হয়ে থাকে। অদ্য তৎসদ্য চৈত্র মাসে শুক্ল পক্ষে দেব সর্বনাম, আপনাদের দুজনের নামগোত্র বলবেন। গোত্রস্য দাসী শিব দুর্গা ওই নমো, নমঃ শিব দুর্গায় নমো, নমঃ শিব দুর্গায় নমো, নমঃ শিব দুর্গায় নমো। কশ্যপেয়ং মহাধূতি ধায়ত্রে সর্ব পাপঘ্ন পুনতোস্মে দিবাকরং এষ সচন্দন বিল্ল পত্র পুষ্পাঞ্জলি। ওম শিব দুর্গায় নমো, নমঃ শিব দুর্গায় নমো, নমঃ শিব দুর্গায় নমো, নমঃ শিব দুর্গায় নমো। হর হর মহাদেব। জল ঢালো। যেটা আমাদের দুজনের আর কি একটা বড় প্রাপ্তি হলো যে আমরা অন্নপূর্ণা পুজোর তো কভারেজ করতে এসেছিলাম যে তোমাদেরকে জানিয়ে দেবো সবটা, কিন্তু তার সাথে সাথে আমরা নীল ষষ্ঠীরও উপাচার তোমাদের সাথে শেয়ার করতে পারছি। মানে বাংলা জুড়ে গোটা বছর যে এত উৎসবের ঘনঘটা থাকে, বাঙালি যে সেইটা নিয়ে তার নিজের কৃষ্টি সংস্কৃতি নিয়ে এইভাবে মেতে থাকে, এবং সেটা যে বোনাস হিসাবে আমরা তুলে ধরতে পারছি তোমাদের কাছে, এটাতে আমরা দুজন বেশ এক্সাইটেড। মানে আজকেও আমার মাও নিজে বাড়িতে উপোস করছে আর কি, মানে এই সব লেগে থাকে আর কি বাঙালি পরিবারে বা বাংলা জুড়ে, তো সেটাকে তুলে ধরার একটা আলাদাই আনন্দ কাজ করে সবসময়। আমি এই মুহূর্তে অন্নপূর্ণা মন্দিরে এসে পেয়ে গেছি মন্দিরের সদস্য। স্যার আপনার পরিচয়টা যদি একটু বলেন। আমার পরিচয় হচ্ছে আমি রানী রাজমণির ছোট মেয়ে, বড় ছেলের বংশধর, মথুর বাবুর নাতি আমি। মন্দিরের তো একটা বিশাল বড় ইতিহাস রয়েছে, যদি একটু ইতিহাসটা শেয়ার করেন আমাদের। আচ্ছা, এই মন্দিরটা 1875 সালে হয়েছে। হ্যাঁ, মা অন্নপূর্ণার স্বপ্নে পেয়েছে। রানীমাকে বলেছিল, রানীমা যে ছোট মেয়ে বলেছিল, মা তোমার মতো আমাকে একটা মন্দির যেরকম দক্ষিণেশ্বরে আছে গঙ্গার ধারে, ওই রকম মন্দির আমাকে একটা করে দাও। পরে পুজো যখন পেল এখানে, তখন মথুরবাবু অসুস্থ, হ্যাঁ, আর স্বয়ং ঠাকুর 3 বারে মন্দির এখানে এসে গেছে, রামকৃষ্ণ। উনি দেখে বলেছে, রানীমাও ছিল, বললো হ্যাঁ এইখানে মন্দির হবে। হ্যাঁ, মেজো ছেলে ওই মন্দির করতে দেবে না, পদ্মমণি হচ্ছে ওর বড় মাসি, সেও বলেছিল মন্দির করা যাবে না। সেইটা মায়েতে ছেলেদের দিকে দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে তখন তো যখন মন্দিরটা হলো, মথুরবাবু দেখে যেতে পারলেন না, মথুরবাবু তো মারা গেল। মন্দির হলো, হ্যাঁ, তারপরে যখন সিংহটা বসানো হয়েছে ওখানে, সিংহটা নিয়ে ব্রিটিশদের সঙ্গে অনেক ঝামেলা হয়েছে, ওটা করতে দেবে না। মায়েদের ছেলেদের রুখে দাঁড়িয়ে সিংহটা করেছে। বড় ছেলে আর মায়ে মিলে দেখিয়ে দিল যে মন্দির করতে পারি কিনা। এইভাবে এই মন্দিরটা হয়েছে। এই মন্দিরের যে মূর্তিটা রয়েছে এটা কিন্তু কাশীর যে অন্নপূর্ণা মন্দির তার সাথে কি সিমিলার? এটা হচ্ছে কোষ্ঠীপাত। এই মা অন্নপূর্ণা কিন্তু নিজে এসে বসেছে। এই মা অন্নপূর্ণা কিন্তু খুব বড় লোকের মেয়ে, জমিদারের মেয়ে। হ্যাঁ, এখানে তো অনেকে দেখেছে যারা ইলেকট্রিকের কাজ করে, তারা রাত্রিবেলা ফেরে তো দেখেছে মন্দির থেকে রাত্রিবেলা বেরিয়ে যাচ্ছে গভীর রাত্রে, অপূর্ব সুন্দর একজন মহিলা, গায়েতে গয়না ভর্তি আর কাতান বেরোসি করে গঙ্গার দিকে চলে গেল। সে বলে আমি দেখে আমার শরীরটা কিরাম হয়ে গেছে। এই মা কিন্তু ডেঞ্জারাস মা, এখানে মা কোনো এখানে বরদাস্ত করে না। মা চায় এর যা প্রপার্টি এখানে যেরাম আছে সেরামই থাকবে। কেউ যদি বিক্রি করে মা তাকে মেরে ফেলে দেবে। যারা যারা বিক্রি করেছে আমার জ্যাঠামশাই প্রত্যেককে মেরে ফেলে দিয়েছে। ঠোঁটে ক্যান্সার, জিভে ক্যান্সার। আমরা এখানেতে কারোর সাহায্যে চলি না। মায়ের সংসার মাই চালায়। মায়ের সব ডোনেশন করে, তারপরে যেখানে কিছু ঘর আছে তারা ভাড়া দেয়। হ্যাঁ, এইভাবেই চলছে। আর এখানেতে 60 বছর না হলে কেউ ঘুরতে পারবে না। আর দ্বিতীয়ত হচ্ছে যে এখানে দেখাশুনো করবে তার ফ্যামিলি থাকবে, তার অবর্তমানে কিন্তু আর কেউ এখানে থাকতে পারবে না। রোজকার দিনের মন্দিরের পুজো বা ভোগ কখন হয়, আর অন্নপূর্ণা পুজোর দিন কি আলাদা হয় আর কি? অন্নপূর্ণা পুজোর দিন কোনো ভোগ টোগ হয় না।
তারপরের দিন আবার ভোগ হবে। সপ্তাহে 7 দিনই ভোগ হয়। আর ভোগ এখানেতে হয় সপ্তাহে 7 দিন, 120 টাকা করে টেবিল চেয়ারে পেতে এখানে বসে খাওয়ানো হয়। আর কেউ যদি ভোগ নিয়ে যেতে চায় 170 টাকা পার্সেন্ট। আর মা অন্নপূর্ণা উনি রেগুলার মাছ খান, কাতলা মাছ, তারপরে যে বড় বড় গলদা, চিংড়ি, পার্সে মাছ, ট্যাংরা মাছ, উনি এসব বড় বড় মাছ খায়, উনি ছোটোখাটো মাছ খায় না। আর মা সন্ধ্যেবেলায় লুচি, সুজি, লাড্ডু এসব খায়। আর বাবা হচ্ছে নিরামিষ ভোজী, বাবা দুপুরবেলা দই খায় আর রাত্রিবেলা দুধ খায়। যদি এই মন্দিরে এসে কেউ পুজো দিতে চায় তাহলে কখন আসতে পারে, আর অন্নপূর্ণা পুজোর দিনও বা কখন আসতে পারে? অন্নপূর্ণা পুজোর দিন, এমনি পুজোর দিন ভোর 6টায় মন্দির খোলে, মঙ্গল আরতির পরে তারপরে পুজো দেওয়া যাবে। আর দ্বিতীয়ত হচ্ছে যতক্ষণ না ভোগ যাচ্ছে, হ্যাঁ, ততক্ষণ মায়ের পুজো দেওয়া যাবে, কিন্তু ভোগ চলে গেলে আর পুজো দেওয়া যাবে। তো এখানে কিন্তু দক্ষিণেশ্বরের মন্দিরের মতো ধ্যান ঘরও রয়েছে, যেটা দক্ষিণেশ্বর টেম্পলে তোমরা রামকৃষ্ণ সারদা মায়ের ঘরে দেখতে পাবে ধ্যান ঘর, এখানেও কিন্তু সেরকম একটি ধ্যান ঘর বা ধ্যান কক্ষ রয়েছে। এরপর আমরা যাচ্ছি নাট মন্দিরের দিকে। নাট মন্দিরের ভেতরে ঢুকতেই আবারও একটা সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে ভেতরে ঢুকতে হবে। এখানে প্রচুর মানুষজন ভিড় করেছে, শুধুমাত্র এখানে নীলষষ্ঠী পুজো হচ্ছে, তো তারা এখানে অপেক্ষা করছে যে কখন তারা সেই উপোস ভেঙে সেখানে জল ঢেলে তারপরে যেতে পারবে। আর এখানে ভেতরে সত্যি অপূর্বভাবে সাজানো রয়েছে। আর এখানের ঢুকেই মনে হচ্ছে যেন একটা বনেদি বাড়িতে চলে এসেছি। ঠিক সেই বাড়ির মতন বড় বড় থামের সাথে বড় বড় কারুকার্য, এখানে সেই উপরের যে কলকা সেগুলো দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে, অপূর্ব দেখতে লাগছে। মন্দিরের ভিতরেই দেখতে পাবে যে অনেক পায়রা, যেটা বলা হচ্ছিল দক্ষিণেশ্বর মন্দিরেও থাকে, সেরকমই রয়েছে। এখানকার অপূর্ব কাজ যেগুলো তোমাদের চোখে এখন পড়ছে। আর এই যে থামের পাশ থেকেই দেখা যাচ্ছে মাকে, এই নাট মন্দির থেকেই একদম সরাসরি দেখা যায়। তো বেসিক্যালি এই যে মন্দির চত্বর, এই মন্দির চত্বর থেকে এবার আমরা গঙ্গার ঘাটের দিকে যাব, এবং গঙ্গার ঘাটে যাওয়ার পথে প্রচুর এরকম ফুল ইত্যাদি নিয়ে সব লোকজন বসে আছে, যেহেতু আজকে নীলষষ্ঠী। আর গঙ্গার ঘাটে কিন্তু বেশ ভিড়ও রয়েছে। এই যে বিভিন্ন সকলে পুজোর এই সামগ্রী নিয়ে বসে আছে, শিব পুজোর ক্ষেত্রে যে যে সামগ্রীর প্রয়োজন হয়। গঙ্গার ঘাটে কিন্তু বেশ ভিড় রয়েছে। হ্যাঁ, কোথাও এখানে বাতাসা, ফল, ফুল এগুলো বিক্রি হচ্ছে, আবার কোথাও এখানে পুজো দিচ্ছে সবাই। গঙ্গার ঘাটে কিন্তু বিশাল ভিড়, কি বলিস, মানে দুপুরবেলা 12টার সময় এখানে যা ভিড়, প্রচন্ড পরিমাণে সবাই এখানে এসে গেছে, সবাই রয়েছে। এখানে আবার ছোট্ট শিব মূর্তি লাগিয়ে আর কি মানে জল ঢালার ব্যবস্থা করা হয়েছে, এইখানেই তুমি জল ঢেলে নিতে পারো। এখান থেকে জল ঢেলে প্রসাদ নিয়ে একেবারে স্নান করে চলে যাও। স্নান করো বাড়ি। আজকের মতো এই মন্দির থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে, অবশ্যই খুব জলদি। আর তাছাড়াও তোমাদের এলাকায় যদি এরকম কোনো উৎসব পালিত হয় অবশ্যই জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।